নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, গণপতি অর্থাৎ গণেশজির পূজা পাঠ আমাদের পশ্চিম অর্থাৎ ভারতবর্ষের পশ্চিমকুলে কিন্তু ভীষণভাবে প্রচলিত, এবং সেটা ভারতবর্ষের পূর্ব দিক অর্থাৎ আমাদের এই পশ্চিম বাংলাতেও কিন্তু সেটা আস্তে আস্তে অনেক গুণ বেড়ে গেছে। কারণ মুম্বাই শহরের মতো জায়গায় গণেশজির পূজা পাঠ 10 দিন ধরে হয় এবং বড় উৎসব হয় সব থেকে। কারণ গণেশজি হচ্ছেন সিদ্ধিদাতা। সেই সিদ্ধিদাতার পুজো পাঠ একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়, এবং সেই চতুর্দশী তিথি, এই ভাদ্র মাসের এই শুক্লাপক্ষের চতুর্দশী তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিতে গণেশজির পুজো পাঠ হবে। এবং সেটা আপনারা এই যে চলছে পুজো, এবং এগুলো চলবে এবং 10 দিন ধরে পুজো হবে। কিছু নিয়ম নীতি রয়েছে, কিছু নিষ্ঠা রয়েছে, কিছু দ্রব্যগুণ যেগুলো অশুভ, সেক্ষেত্রে পুজোর প্রয়োজন নেই, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং বিশেষ করে কোন ধরনের মূর্তি আপনি গণেশজির পুজোর ক্ষেত্রে বা আপনার বাড়িতে প্রতিষ্ঠা করবেন বা আপনার বাড়িতে রাখবেন, কী ধরনের মূর্তি তাকে নিয়ে আসবেন, নিয়ে এসে পুজো করবেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বলবো। কারণ বিগত দিনে আমি গণেশজির জন্ম বৃত্তান্ত, তারপরে কিভাবে তার চেহারার পরিবর্তন হয়ে গেল, সমস্ত আলোচনা করেছি। কারণ গণেশজি হচ্ছে প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে দেখবেন শুরু করার সর্বপ্রথম সেখানে গণেশজির পুজো হয়। আপনি কোনো বাসস্থান তৈরি করছেন বা নির্মাণ করবেন, সেক্ষেত্রে গৃহপ্রবেশ করবেন, সেক্ষেত্রেও গণেশজির পুজো পাঠ করা হয়। এবং এই গণেশজি বিশেষ করে সুখ সমৃদ্ধি এবং যশ মান অর্থ সম্পদ প্রাপ্তির কিন্তু দেবতা হিসাবে আমরা পুজো করে থাকি। কারণ কাজে সর্বক্ষেত্রে সাকসেস, সর্বক্ষেত্রে সিদ্ধি লাভ, এই যে কটা পয়েন্ট বললাম, যে সুখ সমৃদ্ধি আয়ু মান সম্মান অর্থ সম্পদ, সর্বক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষ চায়। মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা থাকে, কিছু মানুষ পায়, কিছু মানুষ পায় না। কিন্তু এই জিনিসগুলো পেতে হলে কিন্তু সর্বপ্রথম গণেশজির কিন্তু সেবা, গণেশজির পূজা অবশ্যই। কারণ দেখবেন যে আমরা যখন যে কোনো পুজো পাঠের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম গণেশজির পুজো করে থাকি, সমস্ত পুজোর ক্ষেত্রেই। কারণ এটাও কিন্তু নির্দেশ ছিল, মা পার্বতীর কিন্তু নির্দেশ। কারণ সেখানে যে যুদ্ধ হয়েছিল, বিস্তারিত সেই বিষয়ে যাচ্ছি না, কারণ সেখানে মায়েরই কিন্তু নির্দেশ বলুন, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু সর্বক্ষেত্রে সমস্ত পুজোর ক্ষেত্রে সর্বপ্রথম গণেশজির পুজো পাঠ করে তারপরে অন্যান্য পুজো করে তারপরে কিন্তু পুজো হয়। সেই পঞ্চদেবতার মধ্যে সর্বপ্রথম গণেশের পুজো হয়। তা সেই জায়গাগুলো রয়েছে, এবং সেক্ষেত্রে এই সময় তিথি রয়েছে যেটা গণেশজির পুজো পাঠ করবেন। কিভাবে কি করবেন আমি অবশ্যই বলবো। কারণ এখানে বলা হচ্ছে যে গণেশজি অ্যাকচুয়ালি কিন্তু মানে কী ধরনের মূর্তি রাখবেন গণেশজির, এটা প্রথম জেনে রাখুন। যদি গণেশজির মূর্তি সাদা রঙের রাখেন, তাতে আপনাদের বাড়িতে বলা হচ্ছে সমস্ত কাজে কার্যসিদ্ধি হবে। মূর্তির রং, এবং যদি গোলাপি রং, একটু পিঙ্ক কালারের রাখেন, তাহলে আপনার জীবনের কিন্তু আর্থিক উন্নতি হবে এবং মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এবং এর সঙ্গে যদি সাদা রঙের রাখেন, তাহলে অবশ্যই আপনার বাড়িতে শান্তি বিরাজ করবে। এবার কোন জায়গায় রাখবেন গণেশজির, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে দেখবেন যে গণেশজি রেখেছেন তার ব্যাক সাইডে অনেকটা গ্যাপ রেখে দিয়েছেন, তাতে সেক্ষেত্রে কিন্তু তাদের আর্থিক শ্রীবৃদ্ধিতে বাধা পাবে। হয়তো অর্থ দেখবেন প্রচুর ইনকাম করছেন, খরচও প্রচুর হয়ে যাবে। তাহলে গণেশজির কিন্তু ঠিক ব্যাক সাইডে, গণেশজির সামনের দিকে
শ্রীবৃদ্ধি, ব্যাক সাইডে কিন্তু অবনতি। তাহলে সেই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দেখে নির্দিষ্ট জায়গায় রাখতে হয়। গণেশজির আপনি উত্তর দিকে রাখতে পারেন, গণেশজি উত্তর পূর্ব কর্নারে রাখতে পারেন, গণেশজিকে আপনার বাড়ির পূর্ব দিকে রাখতে পারেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু গণেশজির জন্য উপযুক্ত। গণেশজিকে ভুলেও দক্ষিণ দিকে রাখবেন না। দক্ষিণ দিকে রাখলে গণেশজি আপনার বাড়িতে অশুভ তাণ্ডব করতে পারে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে, এগুলো বিশেষ বিশেষ কানেকশান। এবং এখানে এই গণেশজির যে মূর্তি আপনারা দেখেন, যে তার চেহারাটা বিরাট একটা আকার চেহারা, তার ভুঁড়ি রয়েছে বড়। আমি তো বারবার বলি যে আপনি এই গণেশজির যদি মূর্তি থাকে, যারা পড়াশোনা করছে বা আপনি কোনো শুভ কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, গণেশজির ওই ভুঁড়িতে যদি আপনি হালকা করে আলতো করে হাত বুলিয়ে যেতে পারেন, তাহলে আপনার যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্য সাকসেস হবে। কারণ গণেশজি কিন্তু সেটা চাই। গণেশজির আপনি যদি ভুঁড়িতে হাত বুলান, তাহলে গণেশজি যেমন খুব আনন্দ পাবে, সেই সঙ্গে সঙ্গে আপনার সেই আনন্দের কারণে আপনার সাকসেসের জায়গাটাও তৈরি করবে। তাহলে এটা আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে যান কোনো দিন, তাহলে আপনার গৃহের যে গণেশজি আছে তার ভুঁড়িতে একটু হাত বুলিয়ে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে গণেশজির যে মূর্তি রয়েছে, অর্থাৎ মাথা, সেটা হচ্ছে সুরযুক্ত, অর্থাৎ হাতির সুর সহ হাতির মাথা বসানো আছে। কারণ এখানে যেটা বলা হচ্ছে, তার যে জন্ম বৃত্তান্ত নিয়ে শিবপুরাণের বিভিন্ন কাহিনী থেকে যেটা পাওয়া যায়, যে পুরাণ তত্ত্ব অনুযায়ী বলছে গণেশের জন্ম অ্যাকচুয়ালি কিন্তু মাতা পার্বতীর ইচ্ছা অনুযায়ী হয়েছিল, এবং মাতা পার্বতীর ইচ্ছাই গণেশজির জন্ম হয়েছিল। সেখানে কিন্তু শিবের কোনো গুরুত্ব ছিল না। কারণ মাতা পার্বতী তিনি স্নানের, অর্থাৎ তিনি যেখানে স্নান করতেন তার দ্বার রক্ষা করার জন্য পুত্র স্বরূপ, অর্থাৎ তার পুত্র এই গণেশকে জন্ম দিয়েছিলেন, বা তাকে কিন্তু সেখানে রাখার জন্য তার দ্বার রক্ষা হিসাবে তাকে নিয়ে এসেছিলেন। এবং তার আরও জন্মবৃত্তান্ত বিভিন্ন রয়েছে, আমি সেটার মধ্যে যাচ্ছি না। এবং বিশেষ করে শিব যখন কৈলাস থেকে বাইরে গেছিলেন, তারপরে যখন তিনি ফিরে এসে দেখলেন যে তার দ্বার রক্ষার জন্য একজনকে রাখা হয়েছে এবং সে শিবকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, এবং অনেক দেবতারাও একটা সময় সেখানে এসে সেই কথোপকথন শুনতে লাগলো, এবং কোনোভাবে অনুরোধ করেও গণেশজি কিন্তু তার দ্বার থেকে সরে যায়নি। কারণ তার মায়ের যে কথা, মায়ের যে আদেশ, সে কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে গেছে। এবং সেই মায়ের আদেশ পালন করতে গিয়ে তার অজ্ঞানত তার পিতা শিবের সঙ্গে পর্যন্ত যুদ্ধ পর্যন্ত তাকে করতে হয়েছে। কারণ গণেশজি কিন্তু জানে না তার পিতা শিব। শেষ পর্যন্ত কি হলো না, শিব তার ত্রিশূলের বলে সে তার মুণ্ডুচ্ছেদ করে দেয়, এবং সেই মুন্ডু নিয়ে আসে। এবং সেটা তারপরে কিন্তু যখন জানাজানি হয়ে গেল, তখন পার্বতী যখন সেখানে একটা মানে তার রাগ সেখানে যে একদম বশীভূত হতে থাকলো, ওই রাগের জায়গার থেকে শিব তখন কিন্তু তার আবার সেখানে তার জন্ম, অর্থাৎ তার পুনর্জন্ম দিল। তার সেই পুনর্জন্ম কিভাবে হবে না, তিনি বললেন যে এই মুহূর্তে অমুক জায়গায় গিয়ে হাতির পাবে, সেই হাতির মুণ্ড ছেদ করে নিয়ে এসে এই বালকের মাথায় বসিয়ে দাও। এবং সেই অনুযায়ী তাকে করা হলো, এবং তারপরে তার পুনর্জন্ম হলো। এবং এই পুনর্জন্মে এখানে একটা বিশেষ বিষয় রয়েছে, যেটা হচ্ছে তার শরীরের, অর্থাৎ তার ধড়টা মাতা পার্বতীর দেওয়া, আর তার মুণ্ড অর্থাৎ তার মাথাটা শিবের দেওয়া, শিবের উপদেশে সৃষ্ট। তার এই যে জায়গাটা রয়েছে, তারপরেই কিন্তু তার মধ্যে সামঞ্জস্যতা আসলো, পিতা মাতার সামঞ্জস্যতা,
সেই জন্য গণেশের মধ্যে দেখবেন যে পার্বতীর যে গুণগুলো রয়েছে সেগুলোও রয়েছে, আবার গণেশের মধ্যে শিবের যে গুণগুলো রয়েছে, শিবের যে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেটাও কিন্তু সেই গণেশের মধ্যে রয়েছে। এবং এই যে জায়গাটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কী ধরনের আপনি, কারণ ওই সুরটা খুব গুরুত্বপূর্ণ। গণেশের সুরটা কখনো বাঁ দিকে থাকে, কখনো ডান দিকে রাখা হয়, এবং এই গণেশজিকে কিন্তু আপনার বাস্তুতে সঠিক জায়গায় রাখলে আপনার জীবনেও কিন্তু শ্রীবৃদ্ধি হবে। কিন্তু বেঠিক জায়গায় বেঠিক মূর্তি যদি রাখেন তাহলে আপনার জীবনে কিন্তু অশুভত্ব জায়গা তৈরি হয়ে যাবে। সেই জন্য দেখবেন যে শিব অর্থাৎ মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেব যখন তারা দুজন এক জায়গায় থাকেন, বসে থাকেন, বা কৈলাসে যখন বসতেন এক জায়গায়, তখন বাঁ দিকে থাকতেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের বাঁ দিকে থাকতেন মাতা পার্বতী, এবং গণেশজি যেখানে জায়গা ছিল সেটা হচ্ছে দুজনের মাঝখানে জায়গা ছিল। তাই সুরটা যদি বাঁ দিকে থাকে, জানবেন যে সেই গণেশজির মধ্যে তার যে বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে মাতা পার্বতী অর্থাৎ মাতা অন্নপূর্ণার বিশেষত্ব তার মধ্যে কাজ করে। আপনি যখন এটা গৃহে রাখবেন আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আসবে, সর্বক্ষেত্রে সাকসেস পাবেন। যদি ওই সুরটা ডান দিকে হয়ে যায় তাহলে শিব তত্ত্ব অনুযায়ী শিবের যে জায়গাগুলো রয়েছে, শিবের যে মহত্ব রয়েছে, কারণ শিবের মধ্যে শিব কিন্তু সবসময়, শিব সংসারের উদাসীন এক পুরুষ, এবং সেই উদাসীনতা, সাংসারিক উদাসীনতা তৈরি হবে সেই সংসারে যদি গণেশের সুরটা ডান দিকে হয়ে যায়। সেই জন্য কী ধরনের মূর্তি রাখছেন, কোথায় রাখছেন, খুব খুব গুরুত্বপূর্ণ। এবং এই গণেশজির পূজার ক্ষেত্রে বলা হয় যে তুলসীর পাতা একদম ব্যবহার করবেন না, কারণ তুলসীর পাতা কিন্তু তুলসীর অভিশাপ, সেটা কিন্তু গণেশজির উপরে রয়েছে, আবার গণেশজির অভিশাপও কিন্তু তুলসীর ওপর রয়েছে। কারণ তুলসীর অভিশাপে গণেশজির দুটো বিবাহ হয়েছিল, দুই স্ত্রী হয়েছিল, এক হচ্ছে সিদ্ধি এবং একজন হচ্ছে অর্থাৎ ঋদ্ধি এবং সিদ্ধি, দুজন। এবং ঋদ্ধি এবং সিদ্ধির ব্যাখ্যা রয়েছে, বহু ব্যাখ্যা, সময় নেই। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে তুলসীর সঙ্গেও কিন্তু বিবাহ হয়েছিল সেই শঙ্খচূড় দানবের, কারণ সেটাও কিন্তু গণেশের অভিশাপ। তা যাই হোক, এই জায়গাটাও রয়েছে। এবং গণেশের দুই সন্তানও আছে, একটা হচ্ছে লাভ এবং আরেকজন হচ্ছে শুভ, অর্থাৎ শুভ এবং একজন হচ্ছে লাভ। তাহলে এই জায়গাগুলো প্রত্যেকটা গুরুত্ব রয়েছে। সেই জন্য আপনি গণেশজির যখনই পুজো পাঠ করবেন এবং এই নির্দিষ্ট শুভ দিনে অবশ্যই আপনার যেটা দেবেন, তিনটে পাতাযুক্ত দুর্বা লাল সুতো দিয়ে বেঁধে দেবেন, এবং ওই দুর্বাটাকে 21 দিন, অর্থাৎ 21টা দুর্বাকে আপনি আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন খুব যত্ন করে, শ্রীবৃদ্ধি হবে। আর যারা স্টুডেন্ট রয়েছে তাদের বলবো হলুদ, গাঁটি হলুদ নেবেন, কাঁচা হলুদ পাওয়া যায়, ওই হলুদটাকে কিন্তু লাল আর হলুদ সুতো দিয়ে জড়িয়ে, মৌলি সুতো বলা হয়, ওই সুতো দিয়ে জড়িয়ে পড়ার স্থানে, পড়ার বই যেখানে রাখা থাকে সেই পুস্তকের মধ্যে রেখে দেবেন। তাতে তাদের জ্ঞান শ্রীবৃদ্ধি হবে এবং দিনের পর দিন উন্নতি হবে, এবং এটা নিষ্ঠার সঙ্গে। সেই জন্য আগামী দিনেও কিন্তু আমাদের এই বাংলাতেও কিন্তু এই গণেশজির পুজো বহুল প্রচলিত হবে, এবং প্রত্যেকের ঘরে ঘরে তাদের প্রত্যেকের যে সিদ্ধি, লাভ, সাকসেস, নির্দিষ্ট টার্গেট ফুলফিল করার জন্য তারা কিন্তু পুজো করবেন। কারণ গণেশজির বহু তথ্য রয়েছে, বহু বিষয় রয়েছে। তাই গণেশজির যদি আপনি সঠিকভাবে স্মরণ করতে পারেন তাহলে আপনার জীবনের কিন্তু কোথাও বাধা বিপত্তি আসবে না। তিনি সিদ্ধিদাতা, আর এই সিদ্ধিদাতার আগামী যে দিনগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ দিন, এবং সেই নির্দিষ্ট তিথি, আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে
যদি সঠিক তার প্রতিকার প্রতিবিধান করা যায়, আপনার হয়তো জীবনে অনেক বাধা পাচ্ছেন, অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার নির্দিষ্ট কারণ বার করে সেটাকে যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, অবশ্যই আপনি ভালো ফল পাবেন, অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা এসে তাদের প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো রয়েছে। শুনতে থাকুন যে সকল মানুষ বিগত দিনে এসেছিল আজকে কতটা ভালো রয়েছে তাদের কাছে। শুনতে থাকুন, দেখতে থাকুন, আর সকলেই ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমেডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার
এক কাজিন ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ও স্থিতি হবে, সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি, ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হয়েছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে
দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতম বাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি, সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি
গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশেও উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। আমি হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল,
সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল, বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে
দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।